কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গণভবন প্রান্তে উপস্থিত আছেন জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা সংযুক্ত হয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আতালিয়া ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে। আমরা যুক্ত হয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজ বাড়ি গ্রামে। আমাদের সাথে যুক্ত আছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরিতলি গ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামের সাধারণ জনগণ। এছাড়া আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের সকল উপজেলার সাথে আমরা টেরেস্টেরিয়াল সংযুক্তির মাধ্যমে যুক্ত আছি। সারা দেশব্যাপী আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের সকল প্রান্তে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মচারী এবং আজকের এই শুভ উদ্যোগের সাথে জড়িত উপকারভোগীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে যুক্ত 4টি গ্রামের যে স্থানে আপনার দেয়া বাড়িসমূহ নির্মাণ করা হয়েছে, ঠিক সেখানেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা আজ সরাসরি যুক্ত হয়েছি। অর্থাৎ উপকারভোগীদের বাড়ির আঙিনাতেই আজকে আমরা এই ভিডিও কনফারেন্সিং এর আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্টের কাল রাতে ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মহিয়সী বেগম, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। স্মরণ করছি জাতীয় 4 নেতা এবং 71-এর সকল বীর শহীদদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম গ্রহণ করেছিলেন গৃহ নির্মাণ কর্মসূচি। গুচ্ছগ্রাম গৃহহীনদের ঘর দেওয়ার লক্ষ্যে আপনার নির্দেশে 8,85,622টি ভূমিহীন গৃহহীনদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আজ এই আনন্দক্ষণে আমরা 66,189টি পরিবারকে পরিবার প্রতি 2% খাস জমি বন্দোবস্ত সহ 2 কক্ষ বিশিষ্ট বাড়ি হস্তান্তর করব এবং আপনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তাছাড়া 3,715 পরিবারকে ব্যারাক হাউস নির্মাণ করে পুনর্বাসন করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে আপনার নির্দেশে আরো 1 লক্ষ গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মহতী উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন যেভাবে সকলকে সম্পৃক্ত করে নির্মাণ কাজ করেছে তা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ঠিকাদার নিয়োগ না করে উপজেলা প্রশাসন নিজেরাই মালামাল ক্রয় এবং নির্মাণ কাজে সম্পৃক্ত হয়ে এই 66,189টি বাড়ি নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছেন। এ কাজে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকারের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় উৎসব মুখর অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, উপজেলা প্রশাসন মাত্র 3 মাসে খাস জমি উদ্ধার করে 66,189টি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। আমরা আশা করছি আশাবাদী পর্যায়ক্রমে সরকারি খাস জমি পুনরুদ্ধার করে নির্ধারিত সময়ের মধ্যে সকল ভূমিহীন এবং গৃহহীনকে জমি এবং গৃহ প্রদান সম্ভব হবে। আমি এই পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে
ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র দেখানোর জন্য অনুরোধ করছি। হাজার বছরের বাঙালির ইতিহাসে জড়িয়ে আছে বন্যা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, সাথে মানব সৃষ্ট অন্যায় ও শোষণ। প্রাকৃতিক দুর্যোগে বিলীন হলেও বাঙালি আবারও সেখানে নতুন স্বপ্ন, নতুন বসতি করার লড়াই করেছে সব সময়। এই লড়াইয়ে অনন্য মাত্রা যোগ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি মানুষকে তিনি স্বপ্ন দেখালেন, সাহস যোগালেন মাথা উঁচু করে বেঁচে থাকার, ঐক্যবদ্ধ করলেন অধিকার আদায়ে, স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের লড়াই করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলেন লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ করার নানাবিধ কর্মসূচি নিয়েছিলেন বঙ্গবন্ধু, যার অন্যতম ছিল জনগণের টেকসই বাসস্থান। 1972-এর ফেব্রুয়ারিতে নোয়াখালী সফরে গিয়ে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন তিনি। লাল সবুজের পতাকা যে উত্তাল শক্তি সৃষ্টি করেছিল, 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যা করে সেই অর্জনকে ধূসর লালে রূপান্তরের সকল প্রচেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধী শক্তি, যার ফলে ছিন্নমূল মানুষের বাসস্থানের আশা পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। 1981 সালে দেশে ফিরে পিতার মতোই সারা দেশ চষে বেরিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজ চোখে দেখেছেন মানুষের দুঃখ দুর্দশা। 1996 সালে প্রথম সরকার গঠনের পর পিতার অসম্পূর্ণ কাজ শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1997-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুনর্বাসনে সরকারি অর্থায়নে পরম মমতায় শুরু করেন এই আশ্রয়ন প্রকল্প। 2001-এর পর রাজনীতির নানা ঘটনায় ব্যাহত হয় বাংলাদেশের অগ্রযাত্রা। 2009 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয় দফা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান বঙ্গবন্ধু কন্যা। সরকারের ধারাবাহিকতা থাকায় পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীকে এবার মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক দশকে শেখ হাসিনার হাত ধরে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা কালেও চাঙ্গা আমাদের অর্থনীতি। উন্নয়ন আর পরিবর্তনের সেই ছোঁয়া কেবল শহর নয়, এখন সবখানে। ফলে ঘুচে যাচ্ছে শহর গ্রাম বৈষম্য। আকাশ ছোঁয়া স্বপ্নচারী জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার কন্যা ভূমিহীন গৃহহীন সবার জন্য বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। যার যার এলাকা আশেপাশে দেখেন না কোন মানুষটা দেশ দিয়ে আছে, কোন মানুষটা গৃহ হওয়া, কোন মানুষটা কষ্ট আছে, খবর পেলে অবশ্যই তাদেরকে আমি ঘর করে দেব। সরকারি উদ্যোগ দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এই নজির পৃথিবীর বুকে অনন্য। অসাধারণ এই ভাবনা ও তা বাস্তবায়নের প্রত্যয় দেখাতে পারেন বিশ্বের বুকে কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাকে ক্লান্ত হলে চলবে না, ঘুমালে চলবে না, আমার অবশ্য লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। এর আগে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য পৃথিবীর সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 1997 সালে চালু আশ্রয়ন প্রকল্পে 2020 সাল পর্যন্ত 3,20,052টি পরিবারকে পুনর্বাসন করেছেন তিনি। পাশাপাশি তাদের দেয়া হয়েছে কর্মমুখী প্রশিক্ষণ, ফলে সেসব মানুষ এখন স্বাবলম্বী। মুজিব বর্ষের উপহার হিসেবে বাড়ি পাচ্ছেন 64 জেলার 492টি উপজেলার প্রায় 9 লাখ গৃহহীন ভূমিহীন পরিবার। প্রথম পর্যায়ে 66,189 পরিবার পেলেন একক পায়, আর 743টি ব্যারাকে পুনর্বাসন করা হল আরো 3,715 পরিবারকে। এই প্রকল্পে অগ্রাধিকার পেয়েছেন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী এবং প্রতিবন্ধী মানুষ।
ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ও নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এটি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করেছেন সরকারের মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঠিকাদার নিয়োগ ছাড়াই সারা দেশে বিশাল এ প্রকল্প বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে এই জমি ও বাড়ির মালিক এইসব পরিবার তাদের কবুলিয়ত দলিল ও নামজারি সহ 2% করে খাস জমি হস্তান্তর করেছে সরকার। সেখানে আছে 2 রুমের বাড়ি, সাথে বারান্দা, রান্নাঘর, টয়লেট সহ নাগরিক সুবিধা। এরই মধ্যে সেখানে পৌঁছেছে বিদ্যুৎ, আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রতিটি পরিবার পেয়েছেন সরকারের গৃহ প্রদান সনদ। বাচ্চাদেরকে তো কাজে লাগাবো, লেখাপড়া শিখাবো। একসাথে একদিনে 66,000-এর বেশি পরিবারকে জমি সহ বাড়ি দেওয়ার ঘটনা পৃথিবীতে এটিই প্রথম। বঙ্গবন্ধু কন্যার কাছে তাই কেবল এসব মানুষই নন, কৃতজ্ঞ পুরো জাতি। সেমি পাকা এইসব ঘর কেবল আবাসন নয়, এক একটি পরিবারের স্বপ্ন পূরণের গল্প যেন। এই বাড়ি কেবল তাদের ঠিকানা নয়, আত্মমর্যাদা আর সম্মানেরও প্রতীক। আমাদেরকে জায়গা দিয়েছেন এবং ঘর তৈরি করে দিয়েছেন, এটা আমরা খুব উৎসাহিত। টাকা ঘর, টাকা লেখছি, আমরা তো এগুলো জীবনে দেখি অনেক খুশি। মানে একটু আল্লাহ, মানে আমার অন্তরটা না, আমি তো কত খুশি হয়েছি। যে ঘর সরকার দিল্লি গরিবে খুবই যথেষ্ট শান্তি। চলতি বছরেই বাকি সব মানুষের বাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা প্রধানমন্ত্রী। আর তাহলে অবাক বিস্ময় দেখবে বিশ্ব, মুজিবের বাংলায় কেউই নেই অবহেলায়। বিস্ময় ভরা চোখে সারা পৃথিবী দেখছে, পৃথিবীর বুকে জেগে উঠছে এক নতুন বদ্বীপ বাংলাদেশ। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সূচনা বক্তব্য প্রদান এবং ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা গৃহহীন, ভূমিহীন আমাদের ভাই বোনেরা আজকে ঘর পেতে যাচ্ছেন, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে পদার্পণ করেছি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ বিজয়ের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আর এই স্বাধীনতা এনে দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, এবং স্মরণ করছি 15ই আগস্ট আমার পরিবারের যে সদস্যরা ঘাতকের নির্মম বুলেট আঘাতে শাহাদাত বরণ করেছেন। আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ সহ আমার পরিবারের সকল সদস্যদের প্রতি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ আমাদের যে নেতা কর্মীরা জীবন দিয়েছে, তাদেরকেও আমি স্মরণ করি। আজকে সত্যি আমার জন্য একটা আনন্দের দিন, কারণ এদেশের যারা সব থেকে বঞ্চিত মানুষ, যাদের কোনো ঠিকানা ছিল না, ঘর বাড়ি নেই, আজকে তাদেরকে
অন্তত একটা ঠিকানা, মাথা গোজার একটা ঠাঁই করে দিতে পারছি। তার কারণ এদেশের মানুষের জন্যই কিন্তু আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি কিন্তু আমাদের কথা কখনো চিন্তা করেননি, চিন্তা করেছেন বাংলার মানুষের কথা, যে মানুষগুলি ক্ষুধার অন্ন জোগাতে পারতো না, একবেলা খেতে পারতো না, যাদের থাকার ঘর ছিল না, রোগী চিকিৎসা পেত না, ধুকে ধুকে যাদের মরতে হতো, তিনি ছোটবেলা থেকে তাদের দেখেছেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কখনো নিজের জন্য তার কিছু তাকার নাই, নিজের কি পেলেন না পেলেন সেটা নিয়ে চিন্তা করেন নাই, এদেশের মানুষের কথাই চিন্তা করেছেন এবং সেই লক্ষ্য নিয়ে তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন। সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছেন এবং নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। বারবার তাকে হত্যার চেষ্টা হয়েছে, বারবার তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত, কিন্তু তার মধ্যেও তিনি কাজ করে গেছেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। স্বাধীনতার পর তিনি আমাদের যে সংবিধান দিয়েছে সেখানেও প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা মৌলিক অধিকারের কথা তিনি বলে গেছেন। এই মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করাই ছিল তার লক্ষ্য এবং স্বাধীনতার পর তিনি শুরু করেছিলেন। এবং এদেশের মানুষ নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত হয়, নানাভাবে সামাজিক কারণে ক্ষতিগ্রস্ত হয়, দারিদ্র্যের কারণে নিজের ভিটামাটি বিক্রি করে একেবারে শূন্য হাতে রাস্তায় বের হয়, এইভাবে মানুষগুলি জীবন যাপন করে। তিনি স্বাধীনতার পরপরই কিন্তু গৃহহারা মানুষের ঘর দেবার জন্য গুচ্ছগ্রাম পরিকল্পনা হাতে নেন এবং তিনি নিজে সেই নোয়াখালী চর অঞ্চলে যান এবং সেখানে এই গুচ্ছগ্রাম প্রকল্প তিনি উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসেন এবং পরবর্তীতে আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রহমান নেবাদ সাহেব যে এটা উদ্বোধন করেন এবং মানুষের হাতে ঘরগুলি তুলে দেন। এই যে সাধারণ মানুষ যারা ঘর বাড়ি নেই তাদেরকে ঘর করে দেওয়ার যে চিন্তাটা, এটা কিন্তু তিনি করেছেন। আর সে কারণেই আপনারা জানেন যে 75-এ আমার পরিবারের সকল সদস্যকেই কিন্তু নির্মমভাবে হত্যা করে, শুধু আমি আর আমার ছোট বোন সে সময় বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম। আর এরপর দীর্ঘ 6 বছর দেশে আসতে পারিনি, কারণ তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিশেষ করে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করে তখন থেকে আমাদেরকে দেশে আসতেই দেবে না, এমনকি আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয় নাই, যাতে পাসপোর্ট নিয়ে সে আসতে না পারে। এই অবস্থায় আমাদেরকে 6 বছর কাটাতে হয় বাইরে। আমি এরপর আমাকে যখন আওয়ামী লীগ আমার অবর্তমানে এই দলের সভাপতি নির্বাচিত করে, আমি একরকম জোর করে শুধু মানুষের কথা ভেবে এবং মানুষের শক্তি নিয়েই আমি দেশে ফিরি। আমার কেউ ছিল না, আমার কোনো থাকার ঘরও নাই, আমার কোথায় যে উঠবো তাও আমি জানি না, আমি কিভাবে চলবো তাও আমি জানি না, কিন্তু আমার কেবলই একটা কথা মনে হচ্ছিল যে আমাকে যেতে হবে এই কারণে যে এই যে মিলিটারি ডিক্টেটরদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে আমার দেশের মানুষ, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, আর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, যা আমার বাবা চেয়েছিলেন। এবং সেই একটি আদর্শ সামনে নিয়েই কিন্তু আমি ফিরে আসি। আমি কখনো আমার ছোট ফুপুর বাড়ি, কখনো মেজো ফুপুর বাড়ি এরকম ভাবে দিন কাটাই, কিন্তু আমার লক্ষ্য একটাই সামনে ছিল, যে আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, কিন্তু দেশের মানুষের জন্য কতটুকু কি করব। আমি সবাইকে বাংলাদেশ ঘুরি, আমি দেখেছি মানুষের কষ্ট, দুঃখ, হাহাকার, পেটে খাবার নেই, ছিন্ন কাপড়, এই শীতে কারো কোনো পরনের কাপড় ছিল না, এরকম অবস্থা, একেবারে ছিন্ন বস্ত্র, কঙ্কালসার দেহ, দুর্ভিক্ষ লেগেই আছে, নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত, তাদের দেখার কেউ নেই। আমরা পার্টির পক্ষ থেকে গিয়েছি, তাদের জন্য লঙ্গরখানা খুলেছি দুর্ভিক্ষের সময়, যতদূর পেয়েছি আমরা সাহায্য করেছি। বাংলাদেশে এমন অবস্থা ছিল যে বিদেশ থেকে পুরোনো কাপড় নিয়ে এসে তাদের পরতে দেওয়া হতো, এরকম দুর্ভাগ্যে তারা পড়েছিল। কিন্তু এই দুর্ভাগ্যে তো পড়ার কথা ছিল না। জাতির পিতা তো সব পরিকল্পনা নিয়েছিলেন, গৃহহীনদের ঘর দেবেন, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল করে মানুষকে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেবেন, লেখাপড়ার ব্যবস্থা করবে ছেলে মেয়েদের জন্য,
মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে, মানুষকে একটা সুন্দর জীবন পাবে। এটাই তো ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। কিন্তু বারবার একটা কথাই বলেছেন, আমি একটু কোট করি, তিনি বলেছেন, আমার জীবনের একমাত্র লক্ষ্য বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়, আনকোট। এই যে কথাগুলি তিনি বলেছেন বারবার, এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা এই ব্যবস্থাটা তিনি করতে চেয়েছেন। একটা বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি যে পরিকল্পনাটা নিয়েছিলেন, 5 বছর মেয়াদী যে পরিকল্পনাটা তার হাতে ছিল, সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারতেন, তাহলে বাংলাদেশের মানুষ বহু আগেই উন্নত জীবন পেত। আমাদের দুর্ভাগ্য যে যখনই তিনি এই পরিকল্পনা নিলেন, তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে করে তাকে নির্মমভাবে হত্যা করল। আর সেই হত্যা শুধু একজনকে না, ধানমন্ডি 32 নম্বরে ওই বাড়িতে যারা বেঁচেছেন সবাইকে যেমন হত্যা করেছে, সেই সাথে আবার মেজপুকুর বাড়ি আক্রমণ করেছে, সেজপুকুর বাড়ি আক্রমণ করেছে, ছোট পুকুর বাড়ি, প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে হত্যা করা হলো। বাংলাদেশের মানুষ কি পেয়েছিল তখন? অনেকে গাল ভরে কথা বলে যে গণতান্ত্রিক অধিকার পেয়েছে। গণতন্ত্রের অধিকারটা কি? একটা মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে একদিন ঘোষণা দিল যে আজকে আমি রাষ্ট্রপতি হলাম, আর তারপরেই সেটা গণতন্ত্র হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলি রাজনৈতিক দল করার সুযোগ করে দিল, কিন্তু মানুষকে দুর্নীতি করা, মানি লন্ডারিং করা, ব্যাংকে ঋণ খেলাপি করা, টাকা ব্যাংকের থেকে ছাপিয়ে নিয়ে এসে সেগুলি ছড়িয়ে দিয়ে মানি ইজ নো প্রবলেম সেই কথা শোনানো, এবং আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই কথাও জিয়াউর রহমান বলে গেছে। কিন্তু জিয়াউর রহমানের কাজই ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রই রাখা, আর মুষ্টিমেয় লোককে টাকা পয়সা দিয়ে একটু অর্থশালী সম্পদশালী করে দিয়ে তাদেরকে তার ক্ষমতাকে যেন সে চিরস্থায়ী করতে পারে তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আমাদের মেধাবী ছেলেমেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে বিপথে ঠেলে দেওয়া, নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা। হ্যাঁ না ভোটে 110 ভাগ ভোট পড়ল, না ভোট নাই। এরপরে সেনাপ্রধান হয়েও সে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি থেকে নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সেখানেও কেউ ভোট পেল না। তারপরে দিল সংসদ নির্বাচন, সেটাও আর এক প্রহসন। আগে থেকেই ঠিক করা যে আওয়ামী লীগের 40টা বেশি সিট দেবে না, 39টা সিট দিয়েছিল। সেগুলি কি গণতন্ত্র? যারা গণতন্ত্রের জন্য এখন এত কথা বলেন তাদেরকে আমার এটাই প্রশ্ন, যেটা কি করে গণতন্ত্র? একটা দল হলো হাঁটতে চলতেও শিখলো না, ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি, সেই ক্ষমতায় আসার মানুষ পায় না, এটা হয় কখনো? তো বাংলাদেশে এই ধরনেরই একটা, আমি বলবো যে সম্পূর্ণ মানুষকে কিভাবে শোষণ করা যায়, মানুষকে কিভাবে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিভাবে এদেশের মানুষের মানে সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ 21 বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে, শত প্রতিকূল অবস্থার মধ্যেও এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন বলেই আমি 96 সালে ক্ষমতা আসতে পেরেছিলাম। নৌকার জয় হয়েছিল জনগণের আন্দোলনের ফসল হিসেবে। জনগণই সংগ্রাম করে, আন্দোলন করে ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে সরিয়েছিল 96 সালে 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন ইলেকশন করার কারণে। এরপর 12 জুন যে নির্বাচন হয় 96 সালে, আওয়ামী লীগ সরকার গঠন করে। এবং আমি সরকার গঠন করি, আমাদের লক্ষ্য ছিল সব থেকে আগে যেটা আমাদের কাছে অগ্রাধিকার, সেটা এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া শুরু করলাম, স্বামী পরিত্যক্তদের ভাতা দেওয়া শুরু করলাম,
কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা ছাড়া মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিনা পয়সা ওষুধ দেওয়ার ব্যবস্থা করলাম। স্কুল ছাড়া বাংলাদেশে স্কুল তৈরি করা, শিক্ষার ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য করা, বিনা পয়সায় বই দেওয়া, ছোট ছোট শিশুদের যাতে তারা স্কুলে যেতে পারে প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটা করে স্কুল করা, নানাভাবে আমরা এই প্রচেষ্টা চালালাম। বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করলাম, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য সামনে নিয়ে এই নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা প্রকল্প বাস্তবায়ন শুরু করলাম। আবার সাক্ষরতার হার বাড়ালাম। মোবাইল ফোন আমরা সকলের মাঝে হাতে যাতে পৌঁছায় তার ব্যবস্থা করলাম, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করলাম, বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করলাম, গবেষণার উপর গুরুত্ব দিলাম। এভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি হাতে নিলাম। সাথে সাথে রাস্তাঘাট, পুল ব্রিজ তৈরি করা আর গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্প নিলাম। কারণ তখনকার দিনে আমি দেখেছি একটা আলাদা ঘর দিলে সেই জায়গাটা বা ঘরগুলি আগে মানুষ বিক্রি করতো, জায়গাটা বিক্রি করে দিয়ে আবার শূন্য হয়ে হাতে ফিরে আসতো। সেই জন্য ব্যারাক করে দিয়ে প্রত্যেকের একটা ঘরের মালিক করে দেওয়া, একেবারে নিঃস্ব যারা, ভূমিহীন যারা, তাদের আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দেওয়া শুরু করলাম এবং ব্যারাক করে দিয়েছিলাম যাতে কেউ আর নিজেরা বিক্রি করতে না পারে, এবং কোঅপারেটিভের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হাতে টাকা দেওয়া। বস্তিবাসীদের আমি একটা সার্ভে করলাম, যারা নিজের গ্রামে ফিরে যাবে তাদের জন্য ঘরে ফেরা কর্মসূচি নিলাম। নিজ গ্রামে ফিরে গেলে 6 মাস বিনা পয়সা খাবার পাবে, বাচ্চাদের স্কুলে দিতে পারবে, বিনা পয়সা আমরা একটা ঘর করে দেবো আর সেই সাথে টাকা দেবো, তার জন্য কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে চলতে পারে। সেই ব্যবস্থা নিয়ে ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন শুরু করলাম। আমরা গৃহায়ণ তহবিল করলাম বাংলাদেশ ব্যাংকে। এই গৃহায়ণ তহবিলের মধ্য দিয়ে এনজিওদের হাতে আমরা টাকা দিলাম যে তারা যেন আমাদের ভূমিহীন মানুষদের ঘর বাড়ি তৈরি করে দেয়। 1% সার্ভিস চার্জে টাকা দিতাম, 5%-এর বেশি তারা সুদ নিতে পারবে না, আর তারা একটা স্যানিটারি ল্যাট্রিন বিনা পয়সা করে দেবে, এই শর্তে এনজিওদেরকে আমরা দিলাম। প্রায় 28,000 পরিবার এই ঘর পেয়েছিল, প্রায় 20,000 মতো বস্তিবাসী নিজ গ্রামে ফিরে গিয়েছিল, এবং প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিকের মধ্যে আমরা 11,000 বিল্ডিং তৈরি করলাম, 4,000 আমরা চালু করে দিলাম। আমাদের দুর্ভাগ্য 2001-এ ক্ষমতা আসতে পারিনি, খালেদা জিয়া এসে এই কাজগুলি প্রায় বন্ধ করে দিল। তারপরে আর সাথে সাথে আরেকটা নিলাম যে প্রত্যেকের বাড়িতে জমি আছে বা একটু ডোবা আছে, তারা যেন নিজেরা নিজেদের বাড়িতে কিছু উৎপাদন করতে পারে, আর্থিক সচ্ছলতা পায়, অর্থাৎ আমার বাড়ি আমার খামার। সে প্রকল্প আমরা বাস্তবায়ন শুরু করলাম। যাদের জমি আছে বা ভিটা আছে তাদেরকে এনজিওর মাধ্যমে ঘর করে দেওয়া, আর যাদের কিচ্ছু নাই তাদেরকে সরকারিভাবে ঘর করে দেওয়া। এবং আমাদের সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়েছিলাম এই আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা, এবং আমাদের প্রশাসন জমি দিত, তদারকি করত, আর তাছাড়া আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তারা যেন নিজের কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছিলাম। এই প্রকল্পগুলিও এক এক নষ্ট করে দিয়েছিল বিএনপি সরকার ক্ষমতা থাকতে। 2001 থেকে 2006 পর্যন্ত তারা যখন ক্ষমতায় ছিল। 2001 থেকে 2008 আমাদের জন্য সত্যি আর একটা অন্ধকার যুগ, জঙ্গিবাদ, সন্ত্রাস সেই সময় সৃষ্টি হলো, যার জন্য ইমার্জেন্সি ঘোষণা হলো। বন্দী হয়ে গেলাম আমি। তারপরেও আমি আশা ছাড়িনি যে আল্লাহ একদিন সময় দেবে, এদেশের মানুষের জন্য কাজ করতে পারবো।